بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত আজকে এই একান্ত প্রিয় শ্রোতাগণ যিনি বাংলাদেশে 1977 সাল যখন বাংলাদেশের ক্রান্তিকাল উত্তম করেছিল, যখন বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎকে অন্ধকার ধরে নিয়ে মৃত্যুকে তারা আলিঙ্গন করার জন্য প্রত্যেকটি মানুষ যখন প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে এই কঠিন অন্ধকার থেকে, কঠিন বিপদ থেকে যারা টেনে নিয়ে এসেছেন তাদের অন্যতম একজন জাতি তাদেরকে নিয়ে তাদের কর্মকাণ্ডে যখন একটি আশার আলো দেখতেছিল, সেই হতাশার দিকে আশার কারিগর অন্যতম একজন মুক্তিযুদ্ধের চেতনায় সবসময় তখন এনার বয়স কত ছিল তাদের ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা সবসময় লালন করে তাদের হৃদয়ে, যারা স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষকে নিয়ে, যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য তারা তখন তৈরি করেছিল জাতীয় যুব কমান্ড। সেই জাতীয় যুব কমান্ডের আমরা আমাদের মাঝে উপস্থিত পেয়েছি আমাদের কেন্দ্রীয় জাতীয় যুব কমান্ডের সম্মানিত সংগ্রামী প্রচার সম্পাদক, যার প্রচার এবং প্রসারের কারণেই বাংলাদেশের মানুষ ভাই বক্তব্য আপনি যদি এখানে আমি পেয়ে দিব ক্যামেরা মানে যিনি করে মানে ক্যামেরা কি হাতে নাকি আমরা এখন কথা বলবো আমাদের জাতীয় যুব কমান্ডের সংগ্রামী প্রচার সম্পাদক, ফ্রান্সের সকল মানুষের গণমানুষের নেতা, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ডক্টর মাহবুবুর রহমান ইলাহি মদদুল্লাহ আলী। আমি এই পবিত্র ঈদুল আজহার এই ক্ষণে আমি বাংলাদেশের সংগ্রামী মানুষের প্রতি আমার ঈদুল আজহার শুভেচ্ছা, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। বাংলাদেশ নয়, বাংলাভাষী জনগোষ্ঠী পৃথিবীর যেখানে অবস্থান করছেন না কেন তাদের সকল জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজ যখন আমরা পবিত্র ঈদুল আজহাকে পালন করছি এই মহান মানবাধিকারের দেশ ফ্রান্সে বসে, ঠিক তখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সর্বস্তরের নাগরিক যারা দেশপ্রেমিক এবং বাংলাদেশি জাতীয় চেতনায় বিশ্বাসী সকলকে আজ একটি শাসক গোষ্ঠী যারা 1975 সালে 15 আগস্ট ক্ষমতার আসন থেকে বিদায় নিয়েছিল চরমভাবে, তারা আজ আবার নতুন করে জাতীয় খালি জগন্নাথ আফেলের মধ্যে বসেছে। কলকাতা বাংলাদেশের মানুষরা চরম নির্যাতন এবং বিপরীতের মধ্যে অবস্থান করছে। আপনারা জানেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপামর জনগণ, শ্রমিক জনতা, ছাত্র তারা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ দিয়ে একটি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়ে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দীর্ঘ 9 মাস সংগ্রাম লড়াই করার মাধ্যমে একসাথে রক্তের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সারা বিশ্বের কাছে উপহার দিয়েছিল, পরিচিত হয়েছিল লাল সবুজের পতাকায় খচিত একটি বাংলাদেশ। সেই বাংলাদেশ যখন অর্জন হল, অর্জনের পর 1972 থেকে শুরু করে 75 সাল পর্যন্ত তৎকালীন সময় যারা মুক্তিযুদ্ধের দাবি করেছিল, দাবিদার হিসেবে নিজেদেরকে জাহির করেছিল, সেই শেখ মুজিবের প্রশাসন সেদিন প্রায় 300 বলা হয় 1338 দিন বাংলাদেশের মানুষের উপর চরম নির্যাতন জুলুম চালিয়েছিল। তার বিরুদ্ধে দেশের মানুষ সোচ্চার হয়েছিল, ফুঁসে উঠেছিল এবং এর প্রতিকার চেয়েছিল, এবং সেই প্রতিকারের জন্য এগিয়ে এসেছিল আমার দেশের সম্মান, গৌরব, মর্যাদাধিকারী বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় সাহসী যোদ্ধারা, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর হুদা, কর্নেল শাহরিয়ার রশিদ, কর্নেল নূর চৌধুরী সহ আরো অনেক করে মহান ব্যক্তিত্বরা সেদিন সামনে এগিয়ে এসেছিল এবং এগিয়ে আসার মধ্য দিয়ে
আপনারা জানেন 1975 সালে 15 আগস্ট সেদিন বাংলাদেশের মানচিত্রে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ কোনো পরাভব মানে না। সেই একদলীয় শাসন নিয়ে নিশ্চিন্ত করেছে সেখানে বহুদলীয় গণতন্ত্র কায়েমে এক প্রচেষ্টা করা হয়েছিল এবং ক্ষমতা এসেছিল খন্দকার মুস্তাক আহমেদের সরকার। আপনারা জানেন 1975 সালের 15 আগস্ট থেকে শুরু করে 1975 সালের 3 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ছিল মোটামুটিভাবে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। কিন্তু আবার দেখা গেল 1975 সালের 3 নভেম্বর নতুন করে তৎকালীন সেনাবাহিনীর খালেদ মোশাররফের নেতৃত্বে বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ক্ষমতায় বসাবার পায়তারা হচ্ছিল। ঠিক তখন আবার বাংলাদেশের সেনাবাহিনীর সর্বস্তরের সিপাহীরা খেপে উঠেছিল, ফুঁসে উঠেছিল। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার চিফ এবং জনপ্রিয় সেনা অফিসার এবং আপনারা জানেন মুক্তিযুদ্ধের ঘোষক এবং যিনি 9 মাস বাংলাদেশের বাংলা থেকে বাংলায় ছুটে বেরিয়েছিল, সংগ্রাম করে লড়াই করেছিল, বাংলাদেশ অর্জন করার জন্য নিজের জীবনকে বাজিয়ে রেখেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছিল। তখন সেদিন সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে 7 নভেম্বর সকালবেলা কামানের গোড়ায় কণ্ঠে ঘোষণা করেছিল বাংলাদেশ কোনো পরাভব পারে না। এবং আপনারা জানেন তার পরবর্তী পর্যায়ে খালেদ মোশাররফের পতন হয়েছিল এবং বাংলাদেশে নতুন করে আবার বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছিল। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে 1975 সালের 7 নভেম্বরের সেই ঐতিহাসিক সিপাহী জনতার যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভের পরবর্তী পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতা ক্ষমতা বসিয়েছিল এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে একদলীয় শাসনের কবর রচনা করার মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিল এবং আপনারা এটাও জানেন সেই কায়েম করার মধ্য দিয়ে তারপর তিনি সংবিধানে বাংলাদেশের 80% মানুষের হৃদয়ে যে চেতনা সেই চেতনাকে সেদিন তারা কায়েম করেছিল এবং তিনি সংবিধানে আনয়ন করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এক আল্লাহর বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র। এবং তারপর আপনারা দেখেছেন যখন জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে অত্যন্ত সুন্দরভাবে একটি শহীদ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আমরা দেখলাম কি 1981 সালের 30 মে জিয়াউর রহমান হত্যা করা হলো। এই হত্যার পেছনে কে দায়ী ছিল? আপনারা জানেন জিয়াউর রহমান 1981 সালের 17 মে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন এবং যখন শেখ হাসিনা বাংলাদেশ আসছিল ঠিক তখন দেখা হয়েছিল দেয়ালে দেয়ালে শেখ হাসিনা আসছে, চেয়ারগুলি কাঁপছে। শুধু কাঁপেই নাই, শেখ হাসিনা আসার মাত্র 17 দিনের মাথায় জিয়াউর রহমান শহীদ হয়েছিল, নিহত হয়েছিল। তার মানে সেই দেয়াল লেখনী এবং শেখ হাসিনার আগমন এবং জিয়ার মৃত্যু একসাথে কথা ছিল। আমরা দাবি করেছিলাম এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে তাকে বিচারের আওতায় আনা হোক। আপনারা এও জানেন 1971 সালের 30 মে জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে শেখ হাসিনা বোরকা করে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তৎকালীন সময়ে সেনাপ্রধানের সাবেক সেনাবাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে ঢাকায় ফিরিয়ে এনেছিলেন। আপনারা এও জানেন যে 1981 সালের 30 মে হত্যা হওয়ার পরে যখন জনগণ আবার সেই জিয়াদের ক্ষমতা বসেছিল সেখানে ক্ষমতা ছিল সরকার গভর্নমেন্ট এবং সেই সরকার গভর্নমেন্টকে সুকৌশলে এরশাদ সাহেব সেদিন অস্ত্রের নল দেখি ভয় দেখিয়ে তাকে ক্ষমতা বসেছিল এবং 1982 সালের 24 মার্চ বাংলাদেশে ফিরে আসে সামরিক শাসন। দীর্ঘ সামরিক শাসনের পর আপনারা জেনেছেন 1983 সালে যখন একটি গণতান্ত্রিক প্রদর্শন হচ্ছিল এবং সেখানে যখন বলা হচ্ছিল যে আমরা একতা আন্দোলন করবো, সেই সময় 86-তে শেখ হাসিনা বেইমানি করে এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেখানে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে এরশাদকে সেদিন বদলে দেওয়া হয়েছিল। যদি সেদিন সেখানে যদি নির্বাচন না যেতেন 1983 সালে তাহলে এরশাদ সেদিন টিকে না, এরশাদের মতো সেদিন হয়ে যায়। আপনারা জানেন তারপর 1990 সালের ডিসেম্বরে এরশাদের পতন হলো এবং বাংলাদেশ ফিরে হলো তার গণতন্ত্র। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্রে আবারও আমরা বাংলাদেশের গণতন্ত্রকে ভোগ করার সুযোগ পেল। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে সেই সময় নির্বাচনে বিএনপিকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছিল দেশ পরিচালনা করার জন্য। বিএনপি ক্ষমতা আসার পর নতুন করে ষড়যন্ত্র হলো। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা কি দেখলাম? আমরা দেখলাম তখন হঠাৎ করে যুদ্ধ অপরাধের নামে গোলাম আজমকে বের করে গণআন্দোলন করার জন্য পায়তারা করা হলো 1992 সালে। আপনারা জানেন যখন গোটা বাংলাদেশে ঘাতক দালালিগুলো কমিটি অর্থাৎ খাদানিকে
নেতৃত্বে সংশ্লিষ্টতা চলছিল, ঠিক সেই সময় বাংলাদেশের কতিপয় সাহস সন্তান এগিয়ে এসেছিল এবং গঠন করেছিল মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতির সংগঠন জাতীয় যুব কমান 19 জানুয়ারি 1992। এরপর আমরা সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি, আমাদের বক্তব্য, আমাদের রাজনৈতিক পদক্ষেপ দিয়ে সারা বাংলাদেশের মানুষ পছন্দ করেছিলাম। এবং আপনারা জানেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে গোলাম আযম যখন নাগরিকত্ব ফিরে পায় প্রমাণ হয়েছিল যে না, কর আদালতে সেই কর আদালতের বিচার ছিল সম্পূর্ণ অন্যায় এবং সংবিধান বিরোধী। আপনারা জানেন সেই সময় সরকার 24 জন গণ আদালতের বিরুদ্ধে মামলা করেছিল, কিন্তু তারপর কি হলো? তারপর গোপন আপিলের মাধ্যমে আবার সেই 24 জনকে মামলা থেকে প্রত্যাহার করা হয়েছিল। বন্ধুগণ, এখানে থেমে থাকেনি। আপনারা দেখেছেন 1996 সালে নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসেছিল বাকশালী সরকার, অর্থাৎ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। ক্ষমতা আসার পরে সারা বাংলাদেশের মানুষকে আবার এগিয়ে শুরু করে, আলেম সমাজকে নানাভাবে হারানি শুরু করে। তারপর কি হলো? 5 বছরের মাথায় আবার 2001 সালের 1 অক্টোবর একটি ভোট বিপ্লবের মাধ্যমে 4 দলীয় জোটকে জাতি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়। এরপর এই রাষ্ট্রীয় ক্ষমতা বসানোর পরে যখন বাংলাদেশের ইতিহাসে 4 দলীয় জোট একটি সুন্দর রাষ্ট্র উপহার দিচ্ছিল, শাসন উপহার দিচ্ছিল, সেই সময় আপনারা দেখেছেন যে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এবং তার 14 দলীয় মহাজোট যেভাবে গোটা বাংলাদেশে সন্ত্রাসবাদ চালাচ্ছিল, তার ধারাবাহিকতায় 28 অক্টোবর 2006 সালে ঢাকার পল্টনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল নিরাপরাধ ছাত্র জনতাকে। সেখানে 6 জন ছাত্রকে পিটিয়ে আওয়ামী লীগের গুন্ডারা হত্যা করেছিল। যেখানে থেমে থাকে সে লাশের উপর তারা লাফিয়ে লাফিয়ে উল্লাস প্রকাশ করেছিল। এই দৃশ্য টেলিভিশনের মাধ্যমে গোটা বিশ্ব দেখেছে এবং ধিক্কার জানিয়েছে। তারপর হঠাৎ করে ক্ষমতায় গ্রহণ করে বাংলাদেশের সেনাবাহিনী জঙ্গি অবস্থা জারি করার মধ্য দিয়ে। এরপর গ্রেপ্তার করা হয় জাতীয় নেতৃবৃন্দকে। আপনারাও জানেন যে গোপন আইনের মাধ্যমে সেদিন বেগম জিয়া বলেছিল এই সরকার নির্বাচন নয়, কিন্তু আওয়ামী লীগ গোপন আদালত করে প্রকৃতির গভর্নমেন্টের সরকারের মনিটরের সাথে আলাপ করে তারা ক্ষমতায় আসার জন্য পায়তারা করে। 2008 সালের 29 ডিসেম্বর ক্ষমতায় আসে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে আবার সেই বাকশালী চক্র করা হয়। এবং এখন বাংলাদেশ যে অবস্থা আছে সেখানে মানবাধিকার বলতে কিছু নেই, মানবতা প্রতিনিয়ত হচ্ছে, সেখানে মানুষের বেঁচে থাকা মতো সেখানে কোনো সুযোগ নেই, পরিবেশ নেই। আমরা এর প্রতিবাদে গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে আমরা সূত্র আন্দোলন গড়ে তুলব এবং একদলীয় শাসন বাকশালের পতন ঘটিয়ে সেখানে বন্দরের গণতন্ত্র এবং মানুষের অধিকার নিশ্চিত করবো আশা ব্যক্ত করে আপনাদের সকলকে সেই সংগ্রামে, সে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার এই ঈদের প্রতিক্রিয়া এখানে শেষ করছি। আপনাদের সকলকে আবার আহ্বান জানাই, দেখা হবে রাষ্ট্রপতি, কথা হবে মিছিলে। ইনশাআল্লাহ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সময় তো উপস্থিতি আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আমাদের শুনেছি জাতীয় যুব কমিটির তৎকালীন সময়ের সংগ্রামী প্রচার সম্পাদক ডক্টর মাহবুবুর রহমান ইলাহি খন্দকার মুজিবুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটে তৎকালীন জাতীয় যুব কমান্ড যে ভূমিকা পালন করেছিল দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্র রক্ষার জন্য, ঠিক আজকের এই মুহূর্তে সেই জাতীয় যুব কমান্ডের মতো একদল সাহসী যুবকের আজকে বাংলাদেশের মানুষ খুব অনুভব করছে, তার অভাব বাংলাদেশের মানুষ প্রতিনিয়তই বোধ করছে। আমাদের সকলের উচিত বাংলাদেশের এই ক্রান্তিকালে আমরা আমাদের সাহসকে, আমাদের যে লক্ষ্য, আমাদের যে এইভাবে আমরা দেশ স্বাধীন করেছি সেভাবে আমরা আবার আমাদের জাতীয় চেতনাকে আমরা উদ্বুদ্ধ করে আমরা দেশের জন্য কিছু করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।